experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। এক ছটকায় উঠে বসে পড়লেন বেগম। হতবুদ্ধির ন্যায় চেয়ে বললেন, আপনি তো নিজেই কামরা থেকে বের করে দিয়েছেন, এখন আবার কি চাই? চলো তো, মেয়ে উঠে পড়বে। বিরক্ত কণ্ঠ সুলতানের। হ্যাঁ, যেখান থেকে একবার আমাকে বের করে দেওয়া হয় সেখানে আর দ্বিতীয়বার ফিরে যাই না আমি। আমার একটা মান সম্মান আছে। খানিকটা ভাব নিয়েই বলল বেগম। আচ্ছা, তাহলে সকালে কে ঢুকেছিল আমার কামরায়? তোমার আত্মা? তাছাড়া আজ নতুন নাকি? এর আগেও বহুবার তোমাকে কামরা থেকে। দৌড়ে এসে তার মুখ চেপে ধরল বেগম। চোখ বড় বড় করে বলল, থামুন, মান সম্মান সব শেষ করে দিবেন দেখছি, তারপর মেয়ের সামনে সবকিছু বলে। তার হাত মুখ থেকে না সরিয়ে পালঙ্কের দিকে তাকালেন সুলতান। অতঃপর এক হাত দিয়ে তার হাতটা সরিয়ে ভ্রুকুচকে বললেন, কিন্তু মেয়ে তো ঘুমাচ্ছে। উত্তরে বেগম কিছু বলার পূর্বে দ্বারের সামনে থেকে মেয়েলি কণ্ঠস্বর পেয়ে ছিটকে সরে গেল তারা। কামরায় প্রবেশ করল ওয়াসিফা সুলতান। অবাক হয়ে শুধালো, তুমি এই কামরায় কি করছো শাহজাহান? এই কামরার রং চটে গেছে, নতুন করে বরং করা প্রয়োজন। দেয়ালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ভাবুক স্বরে উত্তর দিলেন সুলতান। না চাইতেও ফিক করে হেসে ফেললেন বেগম। মুখে হাত চেপে অপেক্ষা করলো শাশুড়ির উত্তর শোনার জন্য। তাকে নিরাশ করলো না ওয়াসিফা সুলতান। রাগান্বিত স্বরে ধমকে উঠলেন তিনি, তোমাকে কি দেয়ালের রং পরীক্ষা করার জন্য সুলতান বানানো হয়েছে? এবার আর হাসি চেপে রাখতে পারল না বেগম। শব্দ করে হেসে উঠে দ্রুত কামরা ছেড়ে বেরিয়ে গেল। সুলতানের কামরায় এসেও হাসি থামাতে পারছে না সে। হাত তার শাশুড়ির মনোরঞ্জনের জন্য দাসী আনার শখ মিটে যাবে। কিছুক্ষণ পর দ্বার ঠেলে প্রবেশ করল সুলতান। তার চোখে মুখে যেন রাজ্যের আধার ঠাঁই পেয়েছে। তাকে হাসতে দেখে রাগে গজগজ করে উঠল সে। আচমকা দুহাত বাড়িয়ে ধমকে উঠে বলল, কাছে এসো। বলতে দেরি ছুটে আসতে দেরি নেই বেগমের। তার খুব কাছে এসে মিশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে খুলে নিল পাগড়িটা। পালঙ্কের পাশে পাগড়িটা রেখে নিজের তাজটা খুলে পাগড়ির ওপর সোজা করে বসিয়ে দিল। অতঃপর বিজয়ী হাসি হেসে বলল, সম্রাজ্ঞী সবসময় সুলতানের আগেই থাকে। সবুজ পাগড়িটার উপর যেন রাজ করছে সফেদ পাথরের তাজটা। সে কি দাম্ভিকতা তার! মুহূর্তেই রাগ বিলীন হয়ে হাসির রেখা ফুটে উঠল সুলতানের ঠোঁটে। দুহাতে তাকে নিজের সাথে আগলে নিয়ে মিটমিটিয়ে হেসে বলল, অনেক হয়েছে সম্রাজ্ঞীর ভাষণ, এবার বেগমের দায়িত্ব পালন করো। সুলতানের বেগম, ঘুমটুম ভুলে যাও আজকের জন্য। চিন্তিত ভঙ্গিতে কামরার এদিক থেকে ওদিক পায়চারি করছে সুলতান। সকাল থেকে যেন তার নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে। পাশেই মাতা নথিপত্রের সিন্দুক খুলে বসেছে। খুব মনোযোগ দিয়ে কিছু একটা খুঁজে চলেছে সে। আজ খুব সকালে পার্শ্ব সাম্রাজ্য থেকে বার্তাবাহক এসেছিল। এত সকালে বার্তাবাহককে আসতে দেখে অবাক হয়েছিল সকলে। সুলতান উমার বার্তা পাঠিয়েছেন সন্ধির চুক্তি নামাতে, নাকি সুলতান শাহজাহানের স্বাক্ষর নেই, অথচ সুলতান নিজেই সেখানে স্বাক্ষর করেছিল। তার স্পষ্ট মনে আছে সে কথা। আবার ব্যবসায়িক নথিপত্রেও নাকি একপাক্ষিক সুবিধা বেশি উল্লেখ করা হয়েছে, কিন্তু স্বাক্ষর করার আগে সে সব কিছু দেখে নিয়েছিল। তখন সব ঠিক ছিল। হুট করে কি হলো মাথাতে আসছে না। সুলতান ওমর দ্রুতই তাদেরকে নিজ সাম্রাজ্যে আহ্বান জানিয়েছেন, নতুবা সে এই সন্ধির প্রস্তাব নাকচ করে দেবেন এও জানিয়েছে। এদিকে নিজেদের নথিপত্র দেখতে এসে আর এক কাণ্ড। প্রয়োজনীয় নথিপত্র যেই কামরায় রাখা হয় সেই কামরার তালা বন্ধ, কিন্তু ভেতরে সিন্দুকের তালা খোলা পড়ে আছে। সিন্দুকের ভেতরে না আছে সন্ধির চুক্তিনামা, আর না আছে পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে সংঘটিত হওয়া ব্যবসায়িক কোনো নথিপত্র। আচমকা মহল থেকে নথিপত্রের হেরফের যেন কিছুতেই মানতে পারছেন না সুলতান। আশ্চর্যের বিষয় হলো সিন্ধুকের চাবি সুলতানের কামরায় থাকে, আর সেটা এখনো সেই স্থানেই ছিল, যার অর্থ কেউ চাবি নিয়ে তালা খুলে সব কিছু সরিয়ে ফেলে পুনরায় চাবি রেখে গেছেন নির্দিষ্ট স্থানে। এত সময় তার নিকট ছিল। মাতা সে কখন থেকে খুঁজেই চলেছে,
কিন্তু সব কিছু মিললেও মিলছে না পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত কোনো নথিপত্র। অবশেষে না পেয়ে হতাশ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মাহতাব। সিন্ধুক থেকে নথিপত্র গায়েব, মহলের ভেতর এমন কাজ কে করতে পারে? চিন্তায় হতাশায় মাহতাবের যখন নাজেহাল অবস্থা, সুলতান তখন গম্ভীর স্বরে বলে উঠলেন, সিন্ধুকে নতুন তালা লাগিয়ে দাও মাহতাব। খুব দ্রুতই পার্শ্ব সাম্রাজ্যে যেতে হবে, পারলে আজই। কিন্তু মহামান্য, আজ তো শাহ নদীর সমস্ত বণিক আর সদাগরদের ডেকে পাঠানো হয়েছে মহলে। আপনার স্বাক্ষর ছাড়া তো চুক্তিনামা মঞ্জুর হবে না। বলল মাহতাব। কখন আসবে? এই তো এলো বলে। তাদেরকে আজ চলে যেতে বলবো। আপনি পার্শ্বের সাম্রাজ্য থেকে ফিরলে পরে আবার আসবে। না মাহতাব, কথা দিয়ে কথা রাখতে না পারলে এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছি কেন আমি? আসুক তারা, প্রয়োজনে বিকেলে রওনা হব আমরা। আপনি যা ভালো বোঝেন। দ্বারের দিকে এগিয়ে গেলেন সুলতান। হঠাৎ দাঁড়িয়ে পড়লেন কারণ ছাড়াই। পেছনে না ঘুরে শক্ত কণ্ঠে বললেন, যত দ্রুত সম্ভব শত্রু শনাক্ত করো মাহতাব। আমার সাম্রাজ্য ঠিক নেই, ঝড় ধেয়ে আসছে তড়িৎ বেগে। পরিচিত শত্রুর আঘাতের মোকাবেলা করা যায়, কিন্তু কাছের মানুষ শত্রুর আবরণে মুড়ে গেলে তাকে মোকাবেলা করার আগে শনাক্ত করতে হয়। আর এই শনাক্ত করার সময়টাই তার জন্য সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়ায়। চলে গেলেন সুলতান। ঠায় দাঁড়িয়ে রইল মাহতাব। সুলতানের কথার গভীরতা ঠাহর করতে সামান্য সময় লাগলো তার। বাক্যগুলোর মর্মার্থ বুঝে উঠতেই মুখের অভিব্যক্তি বদলে গেল তার। অবাক স্বরে বিড়বিড়িয়ে বলল, কাছের মানুষ? শেহজাদি মায়েরা আজ সকালেই চলে গেছে নিজ সাম্রাজ্যে। এখানে নাকি তার মন টিকছে না আর, তাই পিতা মাতার কাছে ফিরে গেছে সে। সুলতানা নিজেও আর বাধা দিতে চাননি। ছোট থেকেই মায়েরা নিজ সাম্রাজ্য ছেড়ে অন্য কোথাও থাকতে পারে না, একেবারেই মানিয়ে নিতে পারে না সে। এখানে এসে তো তবু অনেকগুলো দিনই কাটালো, এটাই তো বড় আশ্চর্যের বিষয়। মায়েরা চলে গিয়ে যেমন একজন সদস্য কমেছে মহল থেকে, ঠিক তেমনই আরও দুজন সদস্য বেড়েছে। এলিজা সুলতানের আদেশে সসম্মানে মহলে নিয়ে আসা হয়েছে আব্দুর রহমান ও জার্নাবকে। মহলের অতিথি তারা, আদর যত্নের কোনো কমতি নেই। উসখুস করছেন আব্দুর রহমান। তার হুট করে এই পরিবেশে এসে মানিয়ে নিতে সময় লাগছে, তার উপর অনুশোচনা বোধ তো আছে। তবে জার্নাবের মাঝে তেমন কোনো পরিবর্তন নেই, সে সমস্ত স্থানেই নিজেকে মানিয়ে নিতে সক্ষম। কিন্তু সে ঠিক করেছে কিছুদিন থেকে জোভিয়াকে বলে হয়ে চলে যাবে তারা। আত্মসম্মানেরও একটা ব্যাপার স্যাপার আছে, এভাবে এখানে এসে পড়ে থাকা তার সম্মানের সাথে ঠিক যাচ্ছে না। সূক্ষ্ম একটা ভালো লাগাও কাজ করছে। এই প্রথম সে জোভিয়াকে সম্রাজ্ঞীর সাজে দেখেছে। কি যে সুন্দর লাগছিল! জীবনে প্রথম সুলতানের সামনে দাঁড়িয়েছে, তার সঙ্গে আলাপচারিতা করেছে। ভয় লাগছিল খানিক, যদিও ছোট বোনের স্বামী, তবুও সেই সাম্রাজ্যের সুলতান। ভাবা যায় জার্নাবের সার্বক্ষণিক দেখাশোনার জন্য ফাইজাকে রাখা হয়েছে। তবে জার্নাব নিজের কাজ নিজেই করতে অভ্যস্ত, তাই ফাইজাকে তেমন কিছুই করতে হচ্ছে না। যাওয়া বা করতে চাচ্ছে সেটাও নিষেধ করে দিচ্ছে জার্নাব। এত ছোট মেয়েকে দিয়ে কাজ করাতে তার ভালো লাগছে না, তাই আজ ফাইজা প্রচণ্ড খুশি, ইচ্ছা মতো সাজতে পারবে। আহা কি শান্তি! এমন কাউকেই তো চেয়েছিল সে। ভ্রুকুচকে তার দিকে তাকালো জার্নাব। এসে থেকে তাকে পর্যবেক্ষণ করছে সে। মেয়েটা চঞ্চল প্রকৃতির, তবে সুন্দর। একটু কাজ করতে হচ্ছে না দেখেই এত খুশি। সে অবাক স্বরে শুধালো, এত আনন্দ কেন? নিজ মনে হেসে কুটি কুটি হচ্ছিল ফাইজা। আচমকা প্রশ্নে চমকে উঠল সে, তবে মুহূর্তেই আবারও সামলে নিল নিজেকে। খানিক এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, আমি তো বেগম আসার পর থেকেই খুশি, আজ কাজ করতে হচ্ছে না বলে আর একটু বেশি খুশি। তাই নাকি? তা বেগম এসে কি এমন রাজকার্য উদ্ধার করেছে? বেগম সম্পর্কে এমন বাক্য ব্যবহার করাতে কপাল কুঁচকালো ফাইজা। পরক্ষণে ভাবলো বড় বোন তো বলতেই পারে। সে খুশিতে গদগদ হওয়ার ভাব ধরে বলল, বেগম যেদিন থেকে এসেছে সেদিন থেকে মাজেদা বানুর ঘুম হারাম হয়ে গেছে।
বেচারি বেগমের নিঃশ্বাসের শব্দ পেল থরথর করে কাঁপতে শুরু করে। যখন ভিতর মতো কাঁপাকাঁপি করতে থাকে তখন কি বিশ্রী যে লাগে তাকে দেখতে, সে আর কি বলবো। তার উত্তেজনায় জল ঢেলে সারনাম বলে উঠল। কিন্তু এই মাজেদা বানুটাকে? বিরস মুখে তাকালো ফাইজা, অতঃপর বিজ্ঞ ব্যক্তির ন্যায় ভাব ধরে বলল, আরে আমাদের রন্ধনশালা যে পরিচালনা করে, মানে রাঁধুনিদের প্রধান আর কি। তা তার প্রতি তোমার এত রাগ কেন? তার কষ্টে এত বড় খুশি হচ্ছে যে? আপনি তো জানেন না ওই মহিলা কি পরিমাণে খাটাস। আমি প্রথম দিন এসে একটু ভুল করেছি, ব্যাস আমাকে সপাটে একটা চড় মেরে বসলো। কত বড় খারাপ মহিলা ভাবতে পারছেন? এই মহলের সবাই খুব ভালো, শুধু 2টা মানুষ ছাড়া। আর একজনকে? শুধালো জারনাম। চোরা দৃষ্টিতে আশেপাশে নজর বোলালো ফাইজা। দ্বারের বাইরে উকি দিয়ে একবার দেখে নিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, কাউকে বলবেন না যেন, এই মহলে তার আবার খুব কদর। সৈনিক প্রধান আছে না, উনি আরেকটা খাটাস। আমাকে কি না ভাল্লুক বলে। আচ্ছা আপনি বলুন, আমি ভাল্লুকের মতো দেখতে? আগত হাসি চেপে গেল জারনাম। এখন হাসলে মেয়েটা কষ্ট পাবে। জোরপূর্বক নিজের মুখভঙ্গি গুরুতর রেখে বলল, মোটেই না, তুমি তো অনেক সুন্দর, উনি ভুল বলেছে। উল্লাসে লাফিয়ে উঠল ফাইজা, আনন্দ ধ্বনি তুলে বলল, আপনি খুব ভালো। নিজের গুরুকুম্ভের অঙ্গভঙ্গি বজায় রেখে নিজ কামরায় প্রবেশ করলেন সুলতান। মাথায় এখন তার আকাশ সমচিন্তা, অথচ সম্মুখে দৃশ্য অবলোকন করতেই যেন সমস্ত দুশ্চিন্তা হাওয়ায় ভেসে পালালো। এই দৃশ্য দেখে নিঃসন্দেহে বলা যায় যে সে ভাগ্যবান। বড় বড় শ্বাস টেনেই নিজের গলার খাদ আড়াল করতে চাইল সে। তার উপস্থিতি বোধহয় টের পেল না কামরার বাকি 2জন মানুষ। বেগম তোহফাকে কথা বলানোর চেষ্টা করছে, বারবার ঠোঁট নাড়িয়ে বলছে, আম্মু বলো, আমার সাথে সাথে বলো আল্লাহ। ঠোঁট নাড়াচ্ছে তোহফা, আপ্রাণ চেষ্টা করছে কথা বলার জন্য, তবে গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। বারবার চেষ্টা করার ফলে কাশি উঠে যাচ্ছে তার। বেগম তাকে পানি খাইয়ে স্বাভাবিক করে, পুনরায় বলছে, চেষ্টা করো আম্মু, পারবে তুমি। সব সময় চেষ্টা করতে থাকবে। শুধু মনে রাখবে, উপরওয়ালা চাইলে সব সম্ভব। তোমাকে শুধু তার নিকট চাইতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে। গলার স্বর হারিয়ে যায়নি তোমার। তোহফা পুনরায় চেষ্টা করছে, পুনরায় বাধাপ্রাপ্ত হচ্ছে তার স্বর, কষ্ট হচ্ছে তার, তবুও চেষ্টা করছে। ছোট্ট মুখটা লাল হয়ে উঠেছে। তখনই বেগম বলে উঠল, এখনকার মতো থাক, পরে আবার চেষ্টা করবে, কেমন? ওপর নিচ মাথা ঝাঁকালো তোহফা। এগিয়ে এলেন সুলতান। তাকে দেখতেই তোহফা দৌড়ে এলো তার নিকট। আধুরীভাবে কোলে তুলে নিলেন তিনি। চোখ বড় বড় করে বললেন, আবার আম্মাকে বুঝি অত্যাচার করেছে তার আম্মা যান? দ্রুত বেগে ডানে বামে মাথা নাড়ালো তোহফা। চোখ পিটপিট করে তাকালো তার দিকে। ধীরে সুস্থে তাকে দাঁড়ের কাছে নামিয়ে দিলেন সুলতান। তার দিকে ঝুঁকে পড়ে কপালে চুম্বন করে বললেন, তাহলে যাও, খালামণি এসেছে দেখেছো? গিয়ে ভাব জমিয়ে এসো। এখন আব্বু আর আম্মু একটু আলাদা কথা বলবে। আর এক মুহূর্ত দাঁড়ালো না তোহফা, দৌড়ে বেরিয়ে গেল কামরা থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা সেবিকা তাকে নিয়ে গেল জর্নাবের কামরার দিকে। সোজা হয়ে দাঁড়ালেন সুলতান। অধর বিকৃত করে ভাব নেবার ভঙ্গিতেই বলে উঠলেন, আমার বুঝদার আম্মা। ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে আছেন বেগম। আচমকা সুলতান হতবাক স্বরে বলে উঠলেন, তুমি আবার এভাবে তাকিয়েছো? অকালে হৃদস্পন্দন বন্ধ করে মারতে চাও আমাকে? কিছুই বললেন না বেগম। তার দিকে চেয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন চুপচাপ। পছন্দ হলো না বোধহয় সুলতানের। চোখ মুখ কুঁচকে নিল সে। দুহাত বাড়িয়ে খানিক ধমকের সুরে বললেন, কাছে এসো। এগিয়ে এলেন বেগম। তার খুব কাছে এসে মিশে গেল বুকের সাথে। বুকের পাশে হাত ঘোরাতে ঘোরাতে মিহি স্বরে বলল, আপনার চেহারার এমন হাল কেন সুলতান? আজ হয়তো পার্শ্ব সাম্রাজ্যে যেতে হতে পারে। জানি, শুনলাম। ছোট্ট জবাব বেগমের।
হয়তো আজকের রাতটা থাকা লাগবে সেখানে। পুনরায় বললেন সুলতান। সকালে দ্রুত ফিরে আসবেন, আমি অপেক্ষা করব আপনার জন্য। কতগুলো দিন পর তোমাকে পেলাম, যেতে ইচ্ছে করছে না। আহত কণ্ঠ সুলতানের। তাহলে মাহতাবকে পাঠিয়ে দিন। আগ্রহী স্বরে বলল বেগম। কিন্তু আমার স্বাক্ষর প্রয়োজন পড়বে, ওখানে আমার থাকাটা জরুরি। তাহলে যান। এক রাতের ব্যবধানে আবার আমাকে ভুলে যেও না। 2টা বছর দূরে থেকেছ, আর সহ্য করতে পারবো না। ভুলে যাব? সাধ্য নেই যে। অথর প্রসারিত করলেন সুলতান। বাহু বন্ধন আরো শক্ত হলো পূর্বের তুলনায়। সে আবেশী কণ্ঠে বলে উঠলেন, তাহলে কথা দিচ্ছ আমার হয়ে থাকবে তুমি? মরণের পরেও। সোজা জবাব বেগমের। শুধালো বেগম। তোমার কাছে আসলেই আর ভালো লাগে না। এই দায়িত্ব ঘেরা জীবন, এই সাম্রাজ্য, এই দায়িত্ব, সব কিছু ফিকে লাগে। ইচ্ছে তো করে সব ত্যাগ করি, ছেড়ে দেই সাম্রাজ্যের ভার। সব কিছু মাহতাবকে বুঝিয়ে দিয়ে তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাই। আর তোফা? ওকেও নেব সাথে। শাশুড়ি আম্মা? তাকেও নেব। আপনার পিতা? সেও সাথে যাবে। তাহলে বাদ থাকলো কি? বিভ্রান্ত করো না তো। তোমার কাছে একটু নিজের অনুভূতি প্রকাশ করেও শান্তি নেই। কেউ যাবে না, কেউ না, শুধু তুমি আর আমি থাকবো সেখানে। হাসলো বেগম। এমন সময় ধারে কেউ কড়া নাড়ল। বেগম সরে যেতে চাইলেও ছাড়লেন না সুলতান, বরং অতি মাত্রায় বিরক্ত হলেন তিনি। ভেসে এলো মাহতাবের কণ্ঠস্বর। অপরাধ মার্জনা করবেন মহামান্য, ওনারা সবাই চলে এসেছে। কি বলবো তাদেরকে? গিয়ে ওদের বসতে দাও মাহতাব, আমি এক্ষুনি আসছি। শাহ নদীতে বাণিজ্য করা শতাধিক বণিক ও সওদাগর এসেছে মহলে। তাদের সঙ্গে নদী কেন্দ্রিক যে চুক্তি হয়েছিল তার মেয়াদ বৃদ্ধির জন্য মূলত তাদের এখানে ডেকে পাঠানো হয়েছে। মহলের মাঝখানে গোলাকার বিশাল ফাঁকা স্থানটাতে বসতে দেওয়া হয়েছে তাদের। সকলেই নিজেদের জন্য নির্ধারিত কেদারায় বসে অপেক্ষা করছে সুলতানের আগমনের জন্য। তাদেরকে চুক্তি সম্পর্কিত সব কিছু বুঝিয়ে দিচ্ছে মাহতাব। তবে তাদের মাঝে একজন বণিক খুবই অমনোযোগী। যখন থেকে এসেছে তখন থেকে তার চেহারায় দুশ্চিন্তার ভাঁজ। এক মনে কিছু একটা ভাবছে সে। লক্ষ্য করলো মাহতাব। চুক্তিনামা হাতে করেই এগিয়ে এলো তার দিকে। চঞ্চল দৃষ্টিতে চেয়ে শুধালো, আপনার নাম? হঠাৎ কণ্ঠে সচকিত হয়ে উঠল বণিক। দ্রুতই নিজেকে সংবরণ করে বলল, আবরার জাওয়াত। কোনো সমস্যা? তখন থেকে দেখছি আপনি অমনোযোগী। সমস্যা হলে আমাকে বলতে পারেন। না মানে কোনো সমস্যা নেই। আসলে কাউকে নিয়ে সবসময় ভাবতে থাকা আমার অভ্যেসে পরিণত হয়েছে। তার উপর তাকে দেখি না কদিন হয়ে গেল, তাই দুশ্চিন্তা হচ্ছে। আমি দুঃখিত। বাক্যগুলো যেন কঠিনভাবে ভাবালো মাহতাবকে। সেও তো কাউকে নিয়ে ভাবে, দুশ্চিন্তা করে। সে কোথায়, কেমন আছে সেটাও জানা নেই। এই অনুভূতির সঙ্গে গভীরভাবে পরিচিত সে। কি নিষ্ঠুর এই অনুভূতি! আর কখনো দেখা হবে কিনা সেটাও জানা নেই। তবে সে চায় তাদের আর দেখা না হোক। হয়তো সে অনেক আগেই অন্যের অর্ধাঙ্গী হয়ে গেছে, অন্যকে ভালোবেসেছে, ভুলেছে আজমাইন মাহতাবের নামের মানুষটাকে। এখন হয়তো তার এই একতরফা ভালোবাসা পীড়া দেবে তাকে। ভাবতেই অবাক লাগে, তার ভালোবাসার ঠিকানা সে জানে না। এটাও জানে না সে কতটা পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে। সে কিশোরী কতটা বড় হয়েছে, তার সেই নিষ্পাপ মুখটাও কি বদলে গেছে, কিছুই জানে না সে। অথচ ভালোবাসাটা ঠিক আগের মতোই রয়েছে, একটু ফিকে হয়নি। নিজেকে সামলে নিল সে। বণিকের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করে নিজ স্থানে ফিরে গেল। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। বেশ কয়েকজন সৈনিক সমেত সেখানে উপস্থিত হলেন সুলতান। সৈনিকগুলো পেছনেই দাঁড়িয়ে পড়ল সারি সারিভাবে। বিশাল রাজকীয় কেদারায় বসলেন সুলতান। সকলে সমস্বরে সালাম দিল তাকে। হেসে উত্তর দিলেন তিনি। পাশে সমস্ত নথিপত্র হাতে দাঁড়িয়ে রইল মাহতাব। নিজের বিষাদকে ঢেকে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। শুরু হলো হিসেবের যোজন বিয়োজন। চুক্তির মেয়াদ বাড়ানো নথিপত্রগুলো বিলিয়ে দেওয়া হলো সকলের মাঝে।
সকলে একবার করে সব কিছু দেখে নিয়ে স্বাক্ষর করে পত্রগুলো ফিরিয়ে দিল মাহতাবের নিকট। এবার সুলতানের স্বাক্ষরের পালা। ভাগ্য বোধ হয় আজ অন্য কিছু চাইছিল। ফাইজা জার্নাবকে নিয়ে মহল ঘুরতে বেরিয়েছিল, সাথে ছিল তোহফাও। তার নতুন খালামণিকে খুব পছন্দ হয়েছে, তাই তো তার কোলে চড়ে বসে আছে। তখনই তাতে বাঁধ সাধল বেগম। তোহফাকে নিজের কোলে টেনে নিয়ে বলল, খালামণির কোলে এত সময় আছো, তার হাত তো ব্যথা হয়ে গেছে, দুষ্টুমি করনি তো? হাসলো জার্নাব। তোহফার গালে আলতো চুম্বন করে বলল, ওর আম্মাকে আমি পেলেছি আর ওকে রাখতে পারবো না? তোমার চেয়ে দুষ্টু কম আছে তোমার মেয়ে। মায়ের কোল থেকেই ঝাঁপিয়ে পড়ে খালামণিকে চুম্বন করলো তোহফা। মৃদু স্বরে হাসলো বেগম। সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, তাই নাকি? একদিনেই দেখি বড্ড ভাব হয়ে গেছে তোমাদের। তা আমাকে আবার ভুলে যেও না যেন। তার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল তোহফা। বোধহয় ঘুম পাচ্ছে তার। বেগম পুনরায় বলল, বুবু চলো, তোমাকে মহল ঘুরিয়ে আনি, সবার সাথে পরিচিত তো হতে হবে। নিজের চুক্তিনামা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল আবরার। সুলতান তার চুক্তিনামাতে স্বাক্ষর করছেন। স্বাক্ষর শেষ হলেই সে পেয়ে যাবে আরও 1 বছর এই নদীতে বাণিজ্য করবার অনুমতি। তবে সেদিকে ধ্যান নেই তার। সে তো ভাবছে জোভিয়ার কথা। মেয়েটাকে না দেখে যেন থাকতেই পারছে না সে। অথচ মেয়েটা কেমন নিষ্ঠুরের মতো দোকানটা বন্ধ করে রেখেছে। বাড়ি বই যাবার সাহসও হচ্ছে না। আবার যদি জোভিয়ার আব্বা বেরিয়ে আসেন, কিন্তু জোভিয়াকে যে তার দেখতেই হবে। তাই সে ঠিক করেছে যা হয় হবে। এখান থেকেই সোজা সে জোভিয়াদের বাড়িতেই যাবে। যদি এক নজর দেখতে পায় সেই তো কত। হানমনে আকাশ কুসুম ভাবতে ভাবতে হঠাৎ সুলতানের পেছনের দিকে কেউ দূরে নজর গেল তার। হুট করে যেন জায়গায় জমে গেল সে। নয়ন জোড়াই ফুটে উঠল অসীম বিস্ময়। থরথর করে কাঁপছে তার শরীর। না, ভুল দেখেছে। নিজ মনকেই শাসিয়ে উঠল সে। কিন্তু তাতে কি আর সত্য বদলে যায়? ঠিক তার সামনে দিয়ে জোভিয়া রাজকীয় পোশাকে তোফাকে কোলে করে তার বুবুর সাথে কথা বলতে বলতে হেঁটে চলে যাচ্ছে। কি রাজকীয় তার বচন ভঙ্গি! এক মুহূর্তের জন্য তার মনে এলো না জোভিয়া এখানে কি করছে। তার পূর্বেই নজর গেঁথে গেল জোভিয়ার মাথায় জল জল করা সফেদ পাথরের সাম্রাজ্ঞের তাজটাতে। কয়েক মুহূর্তের জন্য যেন থমকালো সে। তাল হারিয়ে নিচে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল কেদারা ধরে। অসম্ভব, সব মিথ্যা। নিশ্চয়ই স্বপ্ন দেখছে সে। বিচলিত ভঙ্গিতে হন্তদন্ত হয়ে চোখ কচলে পুনরায় তাকালো সে। এবারও সেই একই দৃশ্য। অজানা বেদনায় ছটফট করে উঠল সে। ভয়ঙ্করভাবে ধকধক করছে তার হৃদয় আঙিনা। কোনো মতে পাশের কেদারায় বসে থাকা সওদাগরের কাঁধে হাত রাখল। সওদাগর জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই সে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল জোভিয়াকে। সওদাগর হাসতে হাসতে বলল, আরে তুমি তো আবার অন্য সাম্রাজ্যের সুলতানাকে দেখিনি আগে। উনি আমাদের সম্রাজ্ঞিনী, সুলতানের বেগম এলিজা সুলতান। তোমার দেখা কোথাও নয়। সুলতানা তো অনেকদিন মহলে ছিল না, শত্রুর জন্য অন্য কোথাও ছদ্মবেশ ধরেছিল। ঈদের আগেই ফিরেছেন মাত্র। আর ওই বাচ্চাটা শেহজাদি তোহাফা, সুলতানের একমাত্র কন্যা। তাকে তো আগে দেখছো মনে হয়। গলা শুকিয়ে এলো বণিকের। বিনা মেঘে কোথাও যেন বজ্রপাত হলো বিকট শব্দে। এই কঠিন সত্য হজম করার শক্তি তার হলো না। নিমিষেই টলমল করে উঠল তার আঁখি জোড়া। বারংবার কানে বাজছে জোভিয়ার বলা সেই কথাখানা। আফসোস করবেন আপনি, শীঘ্রই আফসোস করবেন। অথচ কি আশ্চর্য, তার বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। শূন্য হয়েছে তার অনুভূতি। এক মুহূর্তের জন্য যেন নিজের অস্তিত্ব ভুলল সে। কাঁপছে তার চোয়াল। মাতাও তার দিকে বাড়িয়ে দিল চুক্তিনামা। অথচ হাত বাড়িয়ে সেটা নিতে পারল না বণিক। অসাড় হয়ে এসেছে তার শরীর। সামান্যতম নড়াচড়া করতে গেলেই তাল হারিয়ে মেঝেতে পড়ল সে। হকচকিয়ে গেল সকলে। ঝরঝর করে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নিলেও সে সকলের আড়ালে। কাতর চোখে আবারও ফিরে তাকালো বেগমের দিকে। সবাই তাকেই টেনে উঠাচ্ছে, অথচ তার দৃষ্টি সুলতানের পেছনে।
এক দৃষ্টি কিছু একটা দেখছে সে। লক্ষ্য করল সুলতান। তার দৃষ্টি অনুসরণ করে ঘুরে তাকালো সে। পেছনের দৃশ্য দেখার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না তিনি। অপ্রস্তুত হয়ে পড়লেন মুহূর্তে। তার দিকেই আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে বেগম। সে যেন থমকে গেছে নিজের স্থানে। তার হাতের কবজি চেপে ধরে আছে জার্নাব। সুলতানের চাহনি দেখে ঢোক গিলল সে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে। বণিককে এখানে মোটেও আশা করেনি। বেগমের অভিব্যক্তি বোঝা গেল না, কিন্তু সতর্ক হলো জার্নাব। বেগমের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো ভেতরের দিকে। উচ্চকণ্ঠে বলল, ভেতরে চলো জোভিয়া, অনেক মহল দেখেছি, আর দেখতে হবে না। এই কণ্ঠ গিয়ে পৌঁছালো না মাহতাব পর্যন্ত। পৌঁছালে হয়তো তার অবস্থা বণিকের মতোই করুণ হতো। অথচ তার ভাগ্য আজ প্রসন্ন। সে অনুভব করতে পারল না নিজের হৃদয়ের আহাজারি। বারবার জোভিয়াকে ডাকছে জার্নাব, কিন্তু তার কণ্ঠ বেগমের কান পর্যন্ত পৌঁছালো বলে মনে হলো না। সে সেভাবেই চেয়ে আছে সুলতানের দিকে। তাকে টেনে নিয়ে ভেতরে চলে গেল জার্নাব। সুলতান পুনরায় শক্ত চোখে দেখে নিল বণিককে। আবারও ঘুরে তাকালো নিজের পেছনে। বিচক্ষণ সুলতান সমস্ত ঘটনা যেন মুহূর্তেই উপলব্ধি করে নিল। হুট করে শূন্য হলো তার দৃষ্টি। হাত থেকে গড়িয়ে পড়ল চুক্তিনামা। পোশাকের একটা অংশ মুষ্টিতে পুরে নিয়ে চোখ দুটো বন্ধ করে নিলেন তিনি। বড় বড় শ্বাস নিয়ে দমাতে চাইলেন নিজের অস্তিত্ব। লুকাতে চাইছে বুঝি নিজের অভিব্যক্তি। এত কেন কষ্ট হচ্ছে? সবাইকে হতবাক করে দিয়ে এক ছুটে মহল ছেড়ে বেরিয়ে গেল বণিক। তার চুক্তিনামা হাতে অবাক হয়ে সেদিকে চেয়ে থাকলো মাহতাব। সুলতানের অভিব্যক্তি তখনও শূন্য। সে যেন আজ পাথর হয়ে গেছে। প্রধান ফটক পেরোতেই অজস্র বালুর মধ্যে হাঁটু ভেঙে বসে পড়ল বণিক। চিৎকার করে উঠল গগন কাঁপিয়ে। তার সাফেদ টুপিটা মাথা থেকে খুলে বালুর মধ্যে কড়াকড়ি খাচ্ছে। কাঁদছে সে। হ্যাঁ, একজন শক্ত সামর্থ্যবান পুরুষ গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। কিছুক্ষণ পর কান্নার শক্তিটাও ফুরিয়ে এলো তার। উন্মাদের ন্যায় নিজের পাঞ্জাবি খামচে ছিঁড়ে ফেলল সে। শখ করে আজ নতুন পাঞ্জাবি পরেছিল জোভিয়াকে দেখতে যাওয়ার আশায়। কিন্তু খোদা যে তার জন্য এমন নির্মম উপহার তৈরি করে রেখেছিল তা কে জানত। রক্তলাল চোখ নিয়ে আকাশের দিকে তাকালো সে। ভাঙা গলায় প্রশ্ন ছুড়ে দিল, কেন তুমি এত অপূর্ণতা আমার ভাগ্যে লিখলে? জন্ম হতেই মাকে কেড়ে নিলে, এতিম বানিয়ে দিলে। তোমার এই এত বড় দুনিয়ায় আবার একটা পরিবার নেই। যখন কাউকে স্ত্রী বানিয়ে একটা ছোট্ট পরিবার করতে চাইলাম, তাকে অত নৃশংসভাবে কেড়ে নিলে। বারবার কেন আমারই স্বপ্নভঙ্গ হয়? চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুকণা বালুতে পড়ে বিলীন হয়ে যাচ্ছে। দু হাতে মুখ গুজে পুনরায় চেঁচিয়ে উঠল সে। কাতর কণ্ঠে দলা পাকিয়ে যাচ্ছে। তবুও টেনে টেনে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, সে আমার নয়, তার পুরো পৃথিবী জুড়ে অন্যের বিচরণ। অথচ তাকে ঘিরে আমার অগণিত স্বপ্ন, অজস্র উন্মাদনা। কেন আরও আগে তার দেখা পেলাম না আমি? কেন আমার আগে অন্য কেউ তার হৃদয়ে নিজের বাসস্থান গড়ে নিল? কামরায় ঢুকে সশব্দে দ্বার আটকে দিলেন সুলতান। গম্ভীর আর শক্ততার মুখভঙ্গি, দৃষ্টি মেঝের দিকে সীমাবদ্ধ। আতঙ্কিত নয়নে পালঙ্কে বসেছিল বেগম। হঠাৎ শব্দে চমকে ওঠার পরিবর্তে অসহায় চোখে তাকালো সুলতানের দিকে। উপলব্ধি করার চেষ্টা করলো তার অভিব্যক্তি, কিন্তু না, ব্যর্থ হলো সে। যেই শক্ত আবরণে সুলতান নিজেকে আবৃত করে নিয়েছেন তা ভেদ করে তার ভাবাবেগ বোঝা বড্ড মুশকিল। সুলতান পালঙ্কের দিকে আসার আগেই সে উঠে এগিয়ে গেল তার দিকে। বুক ঢিপ ঢিপ করছে ভয়ে আতঙ্কে। এমন পরিস্থিতিতে কখনো যে পড়তে হবে তা সে আগে ভাবেনি। কি বিদঘুটে সময়! খানিক সময় নীরবে পেরিয়ে যাবার পর কাঁপা কাঁপা হাতে সুলতানের মুখে হাত রাখতে গেলে দু পা পিছিয়ে গেল সে। এবার যেন মনের ভেতর তীর খুঁজে বেড়ানো তার ভয়টাই সত্যি হলো। ছলছল করে উঠল তার আঁখি জোড়া। অশ্রু গড়িয়ে মেঝেতে পড়ার পূর্বেই আচমকা তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন সুলতান। বাহু বন্ধন শক্ত করে ধমকের সুরে বললেন, কান্নার কি হয়েছে? সবার সামনে এত ভাব ধরে বেড়াও, আর আমার কাছে আসলেই ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে শুরু করো। সমস্যা কি? তার বাহুবন্ধন ঠেলে দিয়ে গলা উঁচু করে তাকালো বেগম।
আহত স্বরে বলল, আপনি কি আমাকে সন্দেহ করছেন, অবিশ্বাস করছেন?